রেজাল্ট যে কোনো দিন বেড়াবে, এত যুদ্ধ করার কি আছে? তোরা কি ঝগড়াঝাটি করলে রেজাল্ট লেগে যাবে? যে যা করে এসেছিস রেজাল্ট ঠিক হবে, ঝগড়াঝাটি কিছু নেই তো। রেজাল্ট তো বেরোবেই, না বেরোলে ভালো, তাহলে তো 11-এ পড়াই হবে না। রেজাল্ট যদি না বেরোয়, বেসিক্যালি দেখ, মাধ্যমিক পাস না করলে 11 পড়বি কি করে? তুই তার 11-12 পড়ে নিলি, মাধ্যমিকের রেজাল্ট বেরোলো না, তাহলে তুই কি হবে? 11-12 পড়াটাই বেকার হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি তো এখন বেআইনি কাজ করছিস না, রেজাল্ট হয়নি 11 পড়ে নিচ্ছিস, এটা তো বেআইনি কাজ। বাড়ির লোককে বোঝাতে পারিস নি, এই জন্য জোর করে পড়তে পাঠিয়েছে। বাড়ির লোককে বোঝাতে যে বেআইনি কাজ করবো না, আগে পাস করি তারপর। আরে কোশ্চেনটা পড় না, সোজা কোশ্চেন। কি বলছে? ভার্নিয়ার ক্যালিপার্সের 5 ঘর মূল স্কেলের 4 ঘরের সঙ্গে মিলে যায়। তাহলে মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের মান 1 mm হলে ভার্নিয়ার স্থিরাঙ্ক কত? তাহলে আগের দিন আমরা কি পড়েছিলাম বল? ভার্নিয়ার স্থিরাঙ্ক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট কি ছিল? 1/n MSD। এবার বল 1 MSD কত দেওয়া আছে? দেখ সবই দেওয়া থাকবে। 1 mm। ভার্নিয়ারের ডিভিশন কত? 5। তাহলে 1/5 mm করলে উত্তর হয়ে যাবে। এইটুকু যদি অঙ্ক না পারি, আর হলো কঠিন অঙ্ক, তাহলে আর কি করা যাবে? 1/5 mm, 1/5 mm মানে 0.2। তারপরের কোশ্চেনটা পড়। এটা একটু প্রিন্টিং মিস্টেক আছে, এটা হবে, মিনিট করে দিয়েছে। নেক্সট কোশ্চেন দেখ, একটি পাতলা ধাতব পাত নির্মিত ভার্নিয়ার ক্যালিপার্স একটি বিকারের উপরিতল স্পর্শ করে আছে। ক্যালিপার্সের মূল স্কেলের পার্ট 8.6 সেন্টিমিটার। ভার্নিয়ার স্থিরাঙ্ক মানে ভার্নিয়ার কনস্ট্যান্টও দিয়ে দিয়েছে। ভার্নিয়ার স্কেলের চতুর্থ ঘর মূল স্কেলের একটি দাগের সঙ্গে পুরোপুরি মিলে যায়, তার মানে কি? এটা ভার্নিয়ার রিডিং। ভার্নিয়ার স্কেলের চতুর্থ ঘর মূল স্কেলের একটি দাগের সঙ্গে পুরোপুরি মেনে যায়, তার মানে কি? ওটাই ভার্নিয়ার রিডিং। এটা তো খালি বসিয়ে দিলেই হবে, এটা কি ক্যালকুলেট করাবো? কিছুই নেই। মূল স্কেলের পার্ট প্লাস ভার্নিয়ার ধ্রুবক ইন্টু ভার্নিয়ার স্কেল রিডিং, গুণ আর যোগ করতে পারলে অঙ্ক হয়ে যাবে। এবার নেক্সট এইটা করে দেখা, উত্তর দেখেও লাভ নেই, করে দেখা। বলে যে একটা ভার্নিয়ার স্কেলের মূল স্কেলের 1 ঘর 1 mm, ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 16 ঘরের সঙ্গে মিলে যায়। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট কত? বেসিক্যালি লঘিষ্ঠ ধ্রুবক মানে কি? ভার্নিয়ার কনস্ট্যান্ট কত? এটা করে দেখা। ডাটাগুলো লেখ খাতায়। আজকে এটা শেষ করে আবার 1 মার্ক যদি পড়তে হবে, 9-এ কি কি পড়েছি সেগুলো দেখতে হবে। থেকে একদম কোর ফিজিক্স স্টার্ট হয়ে যাবে। এতদিন টাইম দেওয়া হয়েছে, নিজেদের একটু মন স্থির করে নেওয়া হচ্ছে। পড়াশোনায় মন বসতে তো একটা টাইম লাগে, এখনো পর্যন্ত যাদের বসেনি তাদের কিন্তু রিস্ক হয়ে যাবে এবার। মানে তোরা যা জানিস সেটা থেকে অ্যাকচুয়ালি কত আসছে? হ্যাঁ, 3 টাইম কি করে কমানো যায়? 10 ঘন্টাটা কি করে হচ্ছে সেটাকে দেখতে হবে। পড়াশোনায় যদি কাজে লাগাস তাহলে মানা যায়। আর কি আছে, যদি একদম না গন্ডগোল করতে পারিস ভেঙে দিবি, ঠিক আছে।
সমস্যা শেষ। কি রে, এসছে না আসেনি? উত্তর দে, মানে তোদের লজিক অনুযায়ী কত এসছে বল? লজিকই না হচ্ছে। আর লঘিষ্ঠ ধ্রুবক মানে তো ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক তো এখনো লেখা আছে উপর ফর্মুলাটা, 1/n/msd। তাহলে 1 msd কত দেওয়া আছে? 1 mm। ভার্নিয়ার স্কেলের মোট ডিভিশন কত দেওয়া আছে? 20। তাহলে হিসাব মতো অ্যাকচুয়ালি 1/20 হওয়ার কথা, সেটাতে উত্তর নেই, হবেও না উত্তর ওটা। ঠিক আছে, তাহলে উত্তর কত হবে? ও, উত্তর এখানে ভুলও আছে, সেটা অন্য ভাবনা। তাহলে উত্তর কত হবে? এখানে একটা জিনিস বলে দিই, ওই জন্য ক্যালকুলেশন শিখিয়েছিলাম তোকে, যখন ক্যালকুলেশন করিয়েছিলাম তখন লিখেছিলাম ভালো করে মনে করে দেখ, এন ভিএসডি ইকুয়াল টু n-1 msd। মনে না থাকলে খাতাটা উল্টে দেখ, এন ভিএসডি ইকুয়াল টু n-1 msd। এই জন্য অ্যান্সারটা এসেছিল 1/n। তুই যদি ওখানে ধরতি এন ভিএসডি সমান n-4 msd, ওই ক্যালকুলেশনটাই দেখ, এন ভিএসডি সমান n-4 msd, তাহলে কিন্তু ক্যালকুলেশনটা আসতো 4/n/msd, তাই তো? তার মানে এটা চুরির নিয়ম শিখে নেবো, যে যদি ডিভিশন বেশি থাকে, যেটা ডিভিশন থাকবে সেটা উপরে গুণ করে দেবো, এই তো ব্যাপার। তাহলে এখানে 16-20 পড়েছে, এদের পার্থক্য কত আছে বল? 4। তাহলে পরিষ্কার কথা, আমি যা জানি সেটাই লিখবো, 1/20 পরে এটা 4 গুণ করে দেবো, এটা হবে উত্তর। এটা করতে গিয়ে উত্তর ভুল করে রেখে দিয়েছে, উত্তর ভুল আছে। 1/5 mm, তার মানে ওই আগের উত্তরই আসছে, 0.2 mm, অপশন ডি হবে। সবসময় মনে রাখবি ডিভিশন পাল্টে দিতে পারে, ওই যে ডিভিবিটা দিয়েছি দেখবি ওখানেও আছে কোশ্চেনের কম, ডিভিশন দিতে পারে। ধর 18-20 দিয়ে দিল, তাহলে কি করবি? উপরে শুধু একটা 2 মাল্টিপ্লাই করে দিবি। ওই জন্য ক্যালকুলেশনটা তোকে দেখালাম, যে আমি -1 করেছিলাম বলে 1/n এসেছিল। তাহলে মাইনাস, যদি আমাকে দিলে ধর 5-এর ডিভিশন আছে, -5 করলে 5/n আসতো। তাহলে যত পার্থক্য থাকবে সেটাকে খালি গুণ করে দেবো, দিলেই হয়ে যাবে। ঠিক আছে, কত মান হতে পারে এগুলো মোটামুটি পারবি। এই টাইপ একটা দেখালাম, 24-25 একই টাইপ হয়ে যাচ্ছে। ও তো ভার্নিয়ারই তো হয়েছে, স্ক্রু গেজ এখনো হয়নি। এইটার একটা হয়ে যাক, ভার্নিয়ারের লাস্ট অঙ্ক করাই, তারপরে 73। তার মানে বুঝতেই পারছি উত্তরের উপর ভরসা রাখা যাবে না, উত্তর ভুল হতেই পারে। 73, এটাও ঠিক মনে নেই, তবে এটা সম্ভবত কোন একটা এসেছিল জয়েন্টে, মানে কোথাও একটা কোশ্চেন এসেছিল, চেনা কোশ্চেন। এখানে ওগুলো মার্কিং করেনি তাই। কোন স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ারের m+1 সংখ্যক ভর মূল স্কেলের m সংখ্যক ভরের সঙ্গে সমান, যদি মূল স্কেলের ক্ষুদ্রতম ভরের মান t একক হয়, তবে ভার্নিয়ার স্থিরাঙ্ক কত? তাহলে আমার লজিক কি ছিল, মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘর ডিভাইডেড বাই ভার্নিয়ারের মোট ঘর, তো দেখে দেখেই হয়, তাহলে d/m+1। হ্যাঁ, ও এটাও তো ভুল উত্তরই করেছে না, এ হবে কোন একটা পরীক্ষারই করছে, মানে কিছু একটা এদিক ওদিক হলেই মানে কি লেভেলে ক্যালকুলেশন করে ওরা, দেখবি ঠিক। সম্ভবত রায়মার্টিনটা আমার দেখা হয়নি, এই ক্যালকুলেশনটা ছায়ার বইতেই করা আছে। এটা যে y-x/y করে একটা বিশাল ফর্মুলা লেখা আছে, ওই ফর্মুলাতে বসাতে গিয়ে এরা একদম কারবার করে রেখে দেয়, হাফ পাতা করে ক্যালকুলেশন করে। সিম্পলি 1/n/msd বসাবি, মুখে মুখেই হয়ে যাবে সব। ঠিক আছে, তার মানে আলটিমেট এখানে 1 msd হচ্ছে d ডিভাইডেড বাই m+1। এটাও কারেকশন করে রাখবে, এটা অপশন 1 হবে। এটা পুরোনো কপি, নতুন কপি গুলো কারেকশন আছে আশা করি, তোরা 660 তে দেখবি, আশা করি কারেকশন আছে।
স্ক্রু গেজে যাই, এর পরের কোশ্চেনে দেখতে পাচ্ছি এটা নিটের পিআই কিউ। স্ক্রু গেজ পড়ি তবে তো করাবো। ওকে, আচ্ছা আমরা শুধুমাত্র দৈর্ঘ্য মাপা শিখলাম কিন্তু ত্রুটি নির্ণয় এখনো শিখিনি। তাহলে নেক্সট হেডিং কর ত্রুটি নির্ণয় বা শূন্য ত্রুটি। হেডিং করবি শূন্য ত্রুটি। জিনিসটাকে একটু দেখা যাক, মানে বাস্তব গল্পটা আগে জানা যাক, তারপরে তো আমরা বাকিটা দেখবো। বাস্তব গল্প হচ্ছে জীবনে প্রথম প্র্যাকটিক্যাল এটাই করি। আগের দিনই বলেছিলাম 9-10 এমনিও ল্যাব ছিল না। প্রথমেই যখন এই ইনস্ট্রুমেন্ট দেয় এমন টানা হিজড়া করে প্রত্যেকটা যন্ত্রে ত্রুটি চলে এসছে। এটা হচ্ছে বাস্তব কথা। স্কুলে দেখবি 4-5টা হয়তো ভার্নিয়ার ক্যালিপার্স আছে, প্রত্যেকটাতে ত্রুটি আছে। কেন? জীবনে প্রথমে ইনস্ট্রুমেন্টটা পেয়েছে, না একদম ওই ধরে একদম এধার ওধার টেনে এক করে দেয়। প্রত্যেকটা যন্ত্রে ত্রুটি আছে। তাহলে ত্রুটি যদি আমাকে দূর করতে হয় বা ত্রুটিটা আসে কখন সেটাকে দেখতে হবে। তাহলে আমার কাজ কি হবে? এইখানে দেখ, এখানে স্লাইডলি দেখ কাটা আছে, ওই জন্য ছবিটা খুব সুন্দর দেওয়াই আছে যাতে তোরা বুঝতে পারিস। এখানে দেখ স্লাইডলি কাটা থাকে, তার মানে কি যাতে এই এই যে দুটো অংশ, এই দুটো অংশকে একদম জুড়ে দেবো। একটার সঙ্গে মেন স্কেল আছে, একটার সঙ্গে ভার্নিয়ার স্কেল আছে। তাহলে দুটো জিরোকে আমরা ওভারল্যাপ করবো। মেন স্কেলের জিরো, ভার্নিয়ার স্কেলের জিরো ওভারল্যাপ করবো। যদি দুটো জিরো মিলে যায় তার মানে যন্ত্রটা ত্রুটিহীন। যদি দুটো জিরো মিলে যায় যন্ত্রটা ত্রুটিহীন। এবার কোশ্চেন মিলবে না। তাহলে যদি না মেলে তাহলে কি হবে? দেখ আমি তোকে কিছুই বলবো না, ইনফরমেশন তোরাই উত্তর বলতে পারবি। যদি না মেলে তাহলে কি হবে? তাহলে ভার্নিয়ারের জিরোটা মেন স্কেলের হয় বাম দিকে যাবে, না হয় ডান দিকে যাবে। তুই একবার এই যন্ত্রের দিকে তাকিয়ে দেখ, এটা টিপ করে বাম দিকে গেছে, টিপ করে বাম দিকে গেছে। তার মানে অ্যাকচুয়াল কি হয়েছে? প্রথম থেকেই একটা ডাটা মাইনাস হয়ে আছে, তাই না? তার মানে যেটা জিরো থেকে শুরু হওয়ার কথা সেটা -1 থেকে শুরু হচ্ছে। ওকে, তাহলে এই ত্রুটিটাকে আমি কি বলবো বল? ধনাত্মক ত্রুটি না ঋণাত্মক? ঋণাত্মক ত্রুটি। তাহলে আমি যে লেন্থটা মাপবো, মানে যে ডাটাটা পাবো আর কি, সেই ডাটাটা অ্যাকচুয়াল ডাটার থেকে বেশি হবে না কম হবে? তাহলে ত্রুটিটাকে কি করতে হবে? ত্রুটিটাকে এক্সপেরিমেন্টাল ডাটার সঙ্গে কি করতে হবে? যোগ করতে হবে। এই জন্য বলা হয় ঋণাত্মক ত্রুটি যোগ করা হয়। ঋণাত্মক ত্রুটি কেন যোগ করা হয়? তার মানে যখন জিরো, মানে এই জন্যই বলা হয় যে ভার্নিয়ার স্কেলের জিরো দাগটা যদি মেন স্কেলের বাম দিকে থাকে তাকে আমরা বলি ঋণাত্মক ত্রুটি। সেক্ষেত্রে কি হয় না, পরীক্ষামূলক ডাটাটা বাস্তবিক ডাটা থেকে কি হয়? কম হয়। সুতরাং ত্রুটিটাকে যোগ করা হয়। এই লাইনটাকে বোঝা গেল? আর যদি উল্টো হয়, তার মানে ভার্নিয়ারের জিরো যদি মেন স্কেলের ডান দিকে হয়, তাহলে ডান দিকে হওয়া মানে কি? এদের মাঝে একটা গ্যাপ থেকে গেল অলরেডি। তাহলে আগে থেকেই তুই একটা ডাটা নিয়ে নিচ্ছিস, এই জন্য এটাকে কি বলা হয়? ধনাত্মক ত্রুটি। তাহলে ধনাত্মক ত্রুটি অ্যাকচুয়ালি কি হয় না, বিয়োগ হবে। তাহলে আগের যে লাইনটা লিখবি এটাকে উল্টো দিক থেকে লিখে দিবি। আদায় সুন্দর করে গুছিয়ে লিখতে পারবি দুটো ত্রুটি, ধনাত্মক ত্রুটি আর ঋণাত্মক ত্রুটি। আচ্ছা ধনাত্মক ত্রুটিটা আমি লিখে দিচ্ছি। তাহলে হেডিং ধনাত্মক ত্রুটি। পজিটিভ। তাহলে যদি ভার্নিয়ার স্কেলের জিরো দাগটি মেন স্কেলের জিরো দাগের বাম দিকে থাকে, ভার্নিয়ার স্কেলের জিরো দাগটি যদি মেন স্কেলের বাম দিকে থাকে তবে ত্রুটিটি হয় ঋণাত্মক ত্রুটি। এক্ষেত্রে পরীক্ষালব্ধ মানটি বাস্তবিক মানের তুলনায় কম হয়। পরীক্ষালব্ধ মানটি
বাস্তবিক মানের তুলনায় কম হয়, তাই ত্রুটিটি যোগ করা হয়। ত্রুটিটি যোগ করা হয়। তারা ঋণাত্মকটা এবার নিজেরা লিখতে পারবি তো, ঠিক আছে? তারপরে অ্যাকচুয়ালি কিভাবে ডাটাটা যোগ বা বিয়োগ করি সেটা আমি দেখাচ্ছি। ঋণাত্মকটা লিখে ফেল, খালি উল্টো হবে। ওটা বাম লিখেছিস, এটা ডান হবে। এখানে পরীক্ষা লব্ধ মানটা কি হবে, বেশি হবে, ত্রুটিটা বিয়োগ করবে। ঋণাত্মকটা লিখে ফেল। ও আজকে এও নেই, অয়নও নেই, কেউ কি জল ঢালতে গেছে নাকি রে? চ্যালেঞ্জ নিয়ে নিয়ে দাঁড়ায়। বাঙালিদের এত অনুষ্ঠান পরেও আছে, সবাই যদি ছুটি দেওয়া হয় আর পড়ানোই যাবে। এগুলো একদম দিতে হবে, মানে এগুলোতে বরং না দিয়ে বরং ভোটের দিন যাদের পড়া আছে তাদের ছুটি দিতে হবে। কোথায় রাস্তাঘাটে মারামারি হবে মুশকিল হবে। তখন আমি কেস খেয়ে যাবো, বলে পড়তে গিয়ে এই অবস্থায় গেছে। আর আমার তো উল্টো হয়ে যায়, আমার ভোটের ডেট আলাদা, এখানে ডেট আলাদা, আমার ভোটে যেতে হবে। আমার তো খড়গপুরে বাড়ি, সেখানে বলবি। ওখান থেকে কেন এখানে আর বাড়ি খড়গপুরে, ওখানেই ভোটার কার্ড, ওখানেই সব, ভোট তো ওখানেই দেবো না। কিছু শিফট হয়নি, থাকি এখানে। কেন যাই? এই তো মাঝে তো বাড়ি গেলাম, ও তোদের ছুটি পড়ে, আজকে একটা ছুটি পেয়েছিল। ওই বাড়ি যদি যাই কোনো সময়, ওই সময় খালি ছুটিটা পাবি, নাহলে কোনো ছুটি পাবি না। আমি উলুবেড়িয়াতে থাকলে কোনো অকেশন নেই, ঠিক আছে? তোদের ছুটি উটির কোনো ব্যাপার নেই, যেমন পয়লা বৈশাখটাও এবারে ছুটি, ওই বুধবার করে সব ছুটি হয়ে যাচ্ছে। আমিও সকালে পড়াবো, সেটা কথা নয়। ওকে ছুটি এই জন্যই দিতে হবে, কারণ আমাদের এটা জিনিস আছে, কলকাতায় ইনভাইটেশন থাকে ফ্যামিলি, যেতে হয়, ওই জন্য আমাকে যেতে হবে। এবার সেই জন্য আপাতত তাও আমি সকালে পড়িয়ে তবে বেরোবো আর কি। দিব্যেন্দু স্যার তো মনে হয় ছুটির দিনে বেশি পড়াবে। ছুটির দিনে ছুটি দিলে তো দিব্যেন্দু স্যার কবে পড়া? লোকটা তো এমনি ঘরে থাকে না, ঘর ছাড়া হয়ে ঘুরে বেড়ায়। দিব্যেন্দু স্যার থাকে কখন? সকালে 6:30 বেরিয়ে পড়লো ঘর থেকে, এখানে একটা পড়িয়ে ডিউটি যায়, ডিউটি থেকে ফেরিয়ে দুটো পড়ায়, মনে হয় 10টা 10:30 মতো পড়ায়, তারপর বাড়ি যায়, আবার 6:30 সময় বেরিয়ে পড়ে। এই তো স্যারের রুটিন। আর যেদিন মনে হয় ছুটি থাকে সেদিন আমার 8টা 9টা করে পড়ায়, সকাল থেকে যে বেরোয় একদম সাইকেল নিয়ে রাস্তা পর্যন্ত। ঠিক আছে? এবার দেখ, অ্যাকচুয়ালি ছুটিটা আমরা কোনটা লিখি সেটা দেখ। আরে ছবি দেখালে বুঝতে পারবি, ছবি টবি দেখলে ধর এইটা, এটা তাহলে কি এরর আছে আগে বলতো, এটা কি এরর আছে?
এটা কোন দিকে আছে বল? ভার্নিয়ার স্কেলে জিরোটা ডান দিকে আছে, তাহলে এটা কি ধনাত্মক ত্রুটি, এটা শেষে গিয়ে বিয়োগ হবে। এবার আমাদের যেটা কোশ্চেন হয় যে কতটা ডাটা বিয়োগ হবে, তাই না? এটা মেন কোশ্চেন। এখানে খুব ভালো করে দেখ কতটা শিফট করে আছে, কতটা শিফট করে আছে, ওয়ানও নয়, ভালো করে দেখ 0.8 বেসিক্যালি। তাহলে আমি এরকম ধরতে পারি 0.8, কিন্তু যখনই রিডিং গুলো বসানো হয় ভার্নিয়ার কনস্ট্যান্ট মাল্টিপ্লাই হয়। তাহলে অ্যাকচুয়ালি যখন এররটা বসাবি তার এক্স ইকুয়াল টু এই ডাটাটাকে বিয়োগ করতে হবে। যতটা গ্যাপ থাকলো সেই মার্কিংটা তুই পেয়ে গেলি ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট। হ্যাঁ, ওটাকে যখন আবার ভার্নিয়ার কনস্ট্যান্ট তো এমনি ছোট, সেখানে খুব একটা এফেক্ট হয় না। মানে একটা এরর থাকছে, আমি এটা মাইনাস করছি, ওই এরর ক্যালকুলেশনের মতো আর কি, মানে প্রবেবল একটা ভ্যালুতে আমি পৌঁছাচ্ছি। আইডিয়াল তো কেউ নয়, বড় কিছুই না। তার মানে আলটিমেট এই স্ট্রাকচারটা খালি লিখে রাখ, এইভাবে লেখার দরকার নেই। তাহলে তোরা লেখ ত্রুটি, তোরা এইভাবে লেখ ত্রুটি ইকুয়াল টু এক্স ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট, লেখ, বুঝতে সুবিধা হবে। এক্সটা তাহলে কি, যে গ্যাপিংটা থাকছে, যতগুলো নাম্বারিং এর গ্যাপ থাকছে সেটা এক্স ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট। শুধু নাম্বারিংটা বসিয়ে দিলে হবে না, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। ধর আমার 3 গ্যাপ থাকলো, তাহলে তুই 3 বসিয়ে দিবি, অনেকটা মাইনাস হয়ে যাবে, তখন তুই ত্রুটি কমাতে গিয়ে উল্টো দিকে ত্রুটি হয়ে যাবে। তাহলে তোকে কি করতে হবে, 3 ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট, ওই ডাটাটাকে বিয়োগ বা যোগ করতে হবে, এটা মাথায় থাকে। এবার তুই যখন অঙ্ক করবি খুব একটা ঝামেলা নয়, মানে আপাতত বোর্ডসে তো দেবেই না, মেইন টেন্সে গেলে দেখি ওই ওই গুণ করে ডাটাটা বিয়োগ করতে বলে। বোর্ডসে যদি কোশ্চেন আছে তোকে একদম ডাইরেক্ট ত্রুটির ভ্যালু দিয়ে দেবে, তাহলে তোকে যোগ বা বিয়োগ করতে। ওকে, আর বলেই রাখলাম। হ্যাঁ, ওই এক্সটা হচ্ছে যতটা পার্থক্য থাকলো, এই যে এখানে 0.8, যতটা পার্থক্য থেকে গেল সেটা হচ্ছে এক্স। ওকে, এরপরে হেডিং কর নেক্সট ইনস্ট্রুমেন্ট, স্ক্রু গেজ। স্ক্রু গেজ, স্ক্রু গেজ, স্ক্রু গেজ। নামগুলোই যন্ত্রের কঠিন, জিনিসগুলো ইজি। যন্ত্রটা দেখতে এরকম হয়, স্ক্রু গেজ। এটা সেকেন্ড প্র্যাকটিক্যাল করবি স্কুলে। ওকে, এটাতে হচ্ছে আমরা দৈর্ঘ্য পরিমাপ করি, এটা হচ্ছে একদম নিখুঁত মেপে দেবে। মানে প্রথম কথা, তুই যদি ভাবিস একটা চুলের ব্যাস কত মাপবি, স্ক্রু গেজ মেপে দিতে পারবে অ্যাকুরেট ভ্যালু। হ্যাঁ, ঠিক আছে, তুই যন্ত্রটা তো আগে দেখ। ওকে, এর 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 মেজারমেন্টটা আগের মতনই হয়, সব ব্যবস্থা আছে, তুই চাপ নিচ্ছিস। ওকে, এর এর মেজারমেন্টটা আগের মতনই হয়। তাহলে স্ক্রু গেজে ভালো করে দেখ শুধু চেঞ্জটা কোথায় আসছে। চেঞ্জ হচ্ছে দেখ এখানে, এটাকেও আমি কি বলবো বল, মেন স্কেল। তাহলে এটা হচ্ছে আমার মূল স্কেল আগের মতো। সেকেন্ডটা কি ছিল বল, ওখানে ভার্নিয়ার স্কেল ছিল, এখানে আবার চক্রাকার স্কেল। তাহলে এটা গোল করে ঘুরে, এটা গোল করে করে ঘুরে ঘুরে সামনের দিকে এগোয়। তাহলে একটা হচ্ছে মেন স্কেল, একটা হচ্ছে চক্রাকার স্কেল। ঠিক আছে, ব্যাস। চক্রাকার স্কেলের মোটামুটি তোরা যে প্র্যাকটিক্যালটা করবি, চক্রাকার স্কেলের দাগ সংখ্যা 0 to 99 থাকবে, মানে 100টা। চক্রাকার স্কেলের 100টা দাগ থাকবে তোকে স্কুলে যেটা দেওয়া হবে। ওকে, তো তাহলে মোড রিডিং সমান কি লিখবি এখানে, আগের মতন লিখবো। তাহলে মোড রিডিং সমান কি লিখবো, মূল স্কেলের রিডিং প্লাস, তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট বলা যাবে না, কি বলবো, লঘিষ্ঠ ধ্রুবক। লঘিষ্ঠ, হ্যাঁ, ওই তো লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ ধ্রুবক, লঘিষ্ঠ ধ্রুবক ইন্টু চক্রাকার স্কেল রিডিং। আগের মতনই জিনিস, শুধু ভার্নিয়ারটা চক্রাকার হয়ে যাচ্ছে। তাহলে প্রথম লেখ মোট পার্ট, মোট, আচ্ছা মোট রিডিং লেখ, মোট রিডিং। পার্ট বললে সহজ, পার্ট বুঝে নিচ্ছি মুশকিল হয়ে যাবে। মোট রিডিং একদম আগের মতো করে লিখবি, মূল স্কেলের পার্ট, মূল স্কেলের পার্ট, মূল স্কেলের পার্ট প্লাস, একদম ভেঙেই লিখবি লঘিষ্ঠ ধ্রুবক
ইন্টু চক্রাকার স্কেলের রিডিং, চক্রাকার স্কেলের রিডিং। তাহলে তুই বুঝতেই পারছিস বাকি ডাটাগুলো তো এখান থেকেই পাবি। আমি এটা দেখে অ্যাপ্রক্স এটা বলার চেষ্টা করছি, বাদ বাকি সবই পাবি, শুধু লঘিষ্ঠ ধ্রুবকটা বের করতে হবে। এবার এখানে একটা কথা মনে করিয়ে দিই, দেখ ভার্নিয়ার ধ্রুবককেও কিন্তু আমি লঘিষ্ঠ ধ্রুবক বলতে পারি। আগের দিন বলেছিলাম কিনা মনে নেই, ভার্নিয়ার ধ্রুবককেও কিন্তু লঘিষ্ঠ ধ্রুবক বলা যায়, কিন্তু এখানে স্ক্রু গেজের লঘিষ্ঠ ধ্রুবকটা ভার্নিয়ার ধ্রুবক বলতে পারিস না, কারণ এখানে ভার্নিয়ার স্কেল নেই। তাহলে ওর কমন নাম হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক। ওটা ভার্নিয়ার স্কেল ছিল বলে ওটাকে ভার্নিয়ার ধ্রুবক বলছিলাম, এখানে কিন্তু লঘিষ্ঠ ধ্রুবকই বলবো। তার মানে আগেরটাতে আমি লঘিষ্ঠ ধ্রুবক বলতে পারতাম, কোনো সমস্যা ছিল না, কিন্তু এটাতে ভার্নিয়ার ধ্রুবক বলতে পারবো না, এটা মাথায় থাকে। ওকে, এবার দেখ এই আগের মতনই এই ডাটাগুলো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি, যদি ভালো করে দেখিস 1 2 3 এর পর দেখ যদি মার্কিং গুলো দেখিস 1 2 3 থাকবে কি আদৌ কেটে যাবে 1 2 3 4 5 6 7 8। তারপরে আমি শেষ যেটা দেখতে পাচ্ছি, এখানে অ্যাকচুয়ালি সুবিধা নেই, এখানে রিডিং আরো বেটার নিতে পারবি। কেন বলতে কি, তুই শেষ যেটা দেখতে পাবি ওটাই ডাটা। আগে কি ছিল যে জিরোর সঙ্গে মিলছে ওটাকে নিতে হতো, তার থেকে তুই বেশি নিয়ে নিতে পারতি ভুল করে, এখানে ভুল করার কোনো চান্স নেই, এই জন্য অ্যাকুরেট ডাটা দেয়। আগে বল, তার মানে তুই শেষ যেটা দেখতে পাবি ওটাই ডাটা। তার মানে কত, আমার মূল স্কেল রেটিং আমি কত বসাবো 3.8, ক্লিয়ার কিনা? তাহলে মূল স্কেল রেটিং 3.8। এবং দেখ এইটাও যখন আমরা ক্যালকুলেট করি না, এটা অনেক ইজিলি ক্যালকুলেট করা যায়, ভালো করে দেখ এখানে একটা লাইন থাকে, সরি 2.8, উল্টো হয়েছে কারণ এটা তো জিরো, জিরো থেকে স্টার্ট হচ্ছে, দেখ 0 থেকে 1, 1 থেকে 2, 2.8, ঠিক আছে, এটা হচ্ছে 2.8 mm, 0 থেকে স্টার্ট হবে। এবার দেখ এখানেও ব্যাচ করাটা অনেক সুবিধা, কারণ আগে কি ছিল, টোটাল 11টা দাগ ছিল ভার্নিয়ার স্কেলে, তার মধ্যে একটা প্রপার ম্যাচ করবে, 0 to 10 11টা দাগ ছিল, এখানে দেখ একটাই তো ম্যাচ করবে, একটা হরাইজন্টাল লাইন এইটার সঙ্গে যেটা ম্যাচ করবে, এখানে তো একটাই ম্যাচ করবে। তাহলে যেটা মোটামুটি ক্রস করে বেরিয়ে গেছে সেটা নয়, যেটা আমার শেষ আছে আর কি, হয় ক্রস করবে নাহলে মিলে গেছে, হয় ক্রস করবে নাহলে মিলে গেছে, সেই ডাটাটা নেবো। তাহলে তুই যদি এখানে দেখিস ভালো করে দেখ 45, তাহলে আমি কত নেবো 46, চক্রাকার স্কেল রিডিং। এখানে ডাটা নেওয়া অনেক বেশি ইজি, মানে আমি একদম যন্ত্র দিয়ে দেখাচ্ছি কেন, প্র্যাকটিক্যালটা করতে পারবি, এখানে তো অঙ্কে তো বলেই দেবে সব। ওকে, তাহলে আমার বাকি থাকলো কি, শুধু লিস্ট কাউন্ট বের করা। ওকে, এবার তাতে যাই। লিস্ট কাউন্টের ক্যালকুলেশনে যাবে, লঘিষ্ঠ ধ্রুবক বা লিস্ট কাউন্ট ইকুয়াল টু স্ক্রু পিচ। আগে ওয়ার্ডটা লেখ, এটা কোনো বাংলা নেই, এটাই লিখতে হবে, স্ক্রু পিচ। স্ক্রু পিচ, কেউ যদি ইংলিশে লিখতে চাস PITCH, স্ক্রু পিচ ডিভাইডেড বাই চক্রাকার স্কেলের মোট ভর সংখ্যা, চক্রাকার স্কেলের মোট ভর সংখ্যা, টোটাল ডিভিশন ইন সার্কুলার স্কেল, স্ক্রু পিচ ডিভাইডেড বাই চক্রাকার স্কেলের মোট ভর সংখ্যা। জিনিসটা দেখ ভার্নিয়ার কনস্ট্যান্টের মতোই, যদি একটু কম্পেয়ার করিস, আমি তোকে কম্পেয়ার করে দেখিয়ে দিচ্ছি। তুই ওখানে নিচে কি ভাগ করছিলি বল, ভার্নিয়ারের মোট ঘর, এখানে ভার্নিয়ারের জায়গায় চক্রাকার এসছে, তাহলে চক্রাকারের মোট ঘর। আর নামটা শুনে মনে হচ্ছে স্ক্রু পিচ, আহামরি কিছু একটা হবে, কিছুই না। কি, তুই এই যে ধর একটা লিনিয়ার স্কেল নিয়েছিস, বা এইখানে তোকে আমি জাস্ট এখানে দেখাচ্ছি, ধর এইটা ধর স্ক্রু গেজ ধর, তাহলে এই পোর্শনটা রোটেট করে করে সামনে এগোচ্ছে, তাহলে এই এই একটা রোটেশন কমপ্লিট হলে এই লিনিয়ার স্কেলের যতটা ডাটা চেঞ্জ হয়, তার মানে ও তো রোটেট করে করে সামনে এগোচ্ছে, তাহলে একটা কমপ্লিট রোটেশন হলে যতটা ডাটা চেঞ্জ হবে, লিনিয়ার স্কেলের যতটা ধর আগে ছিল, এবারে কি অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল যখন করবি ভেবে দেখ, একবার রোটেশন হলে খুব কম ডাটা চেঞ্জ হয়,
তার হয়তো 0.2 চেঞ্জ হলো, তুই যদি মাপতে বলা হয় 0.2 তুই এমনিও মাপতে পারবি না, 0.2 mm, কারণ আমার ডিভিশন এমনি তো মিলিমিটারে আছে, 0.2 আমি মাপতে পারবো না। ওই জন্য দেখবি তখন ল্যাবে তোকে বলে দেবে স্যাররা যে একবার রোটেট না করে অন্তত তোকে বলবে 4 থেকে 5 বার রোটেট করতে পরপর, ব্রেক না করে। ধর 5 বার রোটেট করালি, তাহলে মোটামুটি একটা মেজারেবল ডাটা আসবে, তাকে 5 দিয়ে ভাগ করে দিবি, তাহলে একটা রোটেশন পেয়ে যাবি। মানে ওইভাবে অ্যাকুরেট ডাটাটা পাওয়া যায়, কিন্তু একবার রোটেট করলে অ্যাকুরেট ডাটাটা পাবি না। কিন্তু স্ক্রু পিচ কি ব্যাপারটা সেটা আগে মাথায় ঢুকলো কিনা, তার মানে চক্রাকার স্কেলকে একবার পুরোটা ঘোরাবো, মানে 0 থেকে 99 ঘোরালে রৈখিক স্কেলে যতটা পার্ট ডাটা শিফট করবে। ধর আমার আগে ছিল, আমি অ্যাজ এন এক্সাম্পল বলছি, আগে ছিল 8 mm আমি একবার রোটেশন করালাম হলো 7.9 mm, তাহলে স্ক্রু পিচ কত 1 mm, যতটা ডাটা চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? তাহলে আগে স্ক্রু পিচটা লিখে রাখ খাতায়, যাতে পরে বুঝতে পারি। তাহলে স্ক্রু পিচ কি সেটা লিখে রাখ। চক্রাকার স্কেলের একবার পূর্ণ আবর্তনে রৈখিক স্কেল বরাবর যে মানের পরিবর্তন হয় চক্রাকার স্কেলের একবার পূর্ণ আবর্তনে রৈখিক স্কেল বরাবর যে মানের পরিবর্তন হয় হয়েছে। তাহলে এখানেও এরর আসবে। এবার এর এররটা না এত বকার দরকার নেই, তুই একটু ভাবলেই বুঝতে পারবি। তাহলে এখানে কি হবে, আমাকে তো দুটো জিরো মেলাতে হবে, তাহলে চক্রাকার স্কেলের 0 আর মেন স্কেলের 0 আমাকে মেলাতে হবে। যদি না মেলে তাহলে এরর আসবে। এবার জিরো এরর কেন বলা হয়, অ্যাকচুয়ালি মেন স্কেল রিডিংটা 0, ওই জন্য জিরো এরর বলা হয়, কারণ 0 প্লাস তারপরে তুই কত করিস এক্স ইন্টু লিস্ট কাউন্ট, এই জন্য এটাকে জিরো এরর বলে। আর মেন স্কেল রিডিংটাকে 0 ধরে আমরা এররটা ক্যালকুলেট করি। ওকে, এবার আলটিমেট আমি দুটো কেস হতে পারে, একটা হচ্ছে কি চক্রাকার স্কেলের 0টা মেন স্কেলের উপরে থাকতে পারে বা নিচে থাকতে পারে। তাহলে নিজেরা বল, যদি ওপরে থাকে কি হবে, চক্রাকার স্কেলের 0টা যদি মেন স্কেলের ওপরে থাকে তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে কি এরর ওটা একটু ভালো করে ভেবে দেখ। দেখ, আগে ভার্নিয়ার ক্যালিপাসটা ভাব। ভার্নিয়ার স্কেলের 0টা ক্রস করে লেফটে গেল, ভার্নিয়ার স্কেলের 0টা ক্রস করে লেফটে গেল, আর চক্রাকার স্কেলটা ক্রস করে উপরে গেল, একই জিনিস তো। হ্যাঁ। সামনে এগোবে মানে কোন দিকে রোটেশন হবে? সামনে যদি এগোয় রোটেশন কোন দিকে হবে? তুই বল। এইরকম ঘোরালে কোন দিকে হয়? তুই স্ক্রু ঘোরা, স্ক্রু ড্রাইভার ঘুরিয়েছিস তো, স্ক্রু ড্রাইভার কি হয়, ডান পাকে স্ক্রু সামনে এগোয়। তাহলে এইভাবে ঘোরানো মানে কি, ক্রস করে উপরে যাচ্ছে মানে কি, নেগেটিভ এরর। মানেটা বোঝ। আমরা শুধু কি করি, মানেগুলো না বুঝে বইয়ের লাইন পড়তে যাই, যখনই মুশকিল। এটা আগে বোঝা গেল কিনা, এটা ক্রস করে বাম দিকে যাওয়া যা, এ ক্রস করে উপরে যাওয়া তো একই জিনিস। তাহলে আগের সঙ্গে কম্পেয়ার করব, তাহলে যদি অ্যাবাভ হয়, মানে আমি এইভাবেই লিখতে পারি, যদি চক্রাকার স্কেলের 0টা মেন স্কেলের উপরে থাকে তাহলে ঋণাত্মক, যেটা যোগ হবে। আর যদি চক্রাকার স্কেলের 0টা মেন স্কেলের নিচে থাকে তাহলে কি বলবো, ধনাত্মক, সেটা বিয়োগ হবে। দেখ, এটা বোঝা গেল না? যায়? ক্লিয়ার? তাহলে এইটুকু এক লাইন লিখে রেখে দিলেই তো হয়, এক্স মানে এর থেকে তো বেটার আগেরটাই লিখে রেখে এটা লিখে দেব। এখানে দেখ, এই জন্য দুটো ছবি দেখে রেখেছি, তাহলে কথাবার্তা কি দেখ ভালো করে, এটাই নেগেটিভ, ফার্স্টের ছবিটা নেগেটিভ, সেকেন্ডের ছবিটা পজিটিভ। মানে একটু ফিজিক্স এর মেন কাজ হচ্ছে তুই যেটাই পড় না কেন সেটা একটু সামনে থেকে পড়। ওয়ের লাইন বুঝতে গেলে খুব চাপের ব্যাপার, তুই যদি ওটাকে নিজে ভাবিস যে আমি এক্সপেরিমেন্ট করছি আমি, তাহলে অনেক ইজি হয়ে যায় ব্যাপারটা। ওই জন্য একটু ব্যাপারটাকে বোঝার চেষ্টা করলে অনেক ইজি, আর যদি ইনফরমেশন মনে রাখতে চাস তাহলে খুব কঠিন ব্যাপার।
তাহলে লিখে ফেল খাতা, শুধু এটাই লিখবি চকটাকা স্কেলের শূন্য দাগটি, চকটাকা স্কেলের শূন্য দাগটি মূল স্কেলের ওপরে থাকলে ঋণাত্মক ত্রুটি। ঋণাত্মক ত্রুটি যোগ করা হয়, এটা এমনিও জানিস, উল্টোটা লিখে ফেল। চক্রাকার স্কেলের শূন্য দাগটি মূল স্কেলের নিচে থাকলে ধনাত্মক ত্রুটি বিয়োগ করা হয়। আপাতত ফার্স্ট চ্যাপ্টার শেষ, এটুকুই বাকি রেখেছিলাম। ফার্স্ট চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল। এরপর আবার করাবো হচ্ছে একমাত্রিক গতি। একমাত্রিক গতির ইন্ট্রোডাকশন হবে, এখন কোনো চাপ নেই।